ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুক বেঙ্গলি অডিও এফএফ। এই চ্যানেলের ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। এর সাথে বাস্তব জীবনে কোনো মিল নেই, সম্পূর্ণ কাল্পনিক ভাবনা থেকে তৈরি। তো এই ভিডিওগুলিকে কেউ সিরিয়াসলি না নিয়ে বিনোদনকে বিনোদন হিসেবেই নেবেন। ধন্যবাদ। আবারও তোমাদের মাঝে একটা নতুন হরর স্টোরি নিয়ে হাজির হয়েছে। আশা করি এই স্টোরিটা তোমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্পটা শুরু করা যাক। ছত্রপতি শিবাজি টার্মিনালের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বিকেল 5:15 দুরন্ত ছেড়ে দিল। প্রায় 10-12 বছর পর দূরপাল্লা ট্রেনে সফর করছে জাংকুক। এসি টু টাওয়ারের জানলার ধারে বসার জায়গা এবং লোথার বার্থ পেয়ে খুব খুশি জাংকুক। মুম্বাইয়ের বড় বড় অট্টালিকাগুলোর উচ্চতা ও ঘনত্ব ট্রেনের গতি বাড়ার সাথে সাথে কম হয়ে আসছে। মহানগরী থেকে যত দূরে সরে যাচ্ছে জাংকুক, বাইরের আকাশটাই সন্ধে নেমে আসছে। নিজেকে বাইরের জগৎ থেকে ট্রেনের কামরার মধ্যে নিয়ে এলো। পাশে বসেছে এক যুবক। সে নিজের মধ্যে মশগুল, মোবাইল থেকে মাথা ওঠাতে পারছেনই না। সামনের ভদ্রলোক খুব সম্ভবত অফিসের কাজে কলকাতা চলেছেন, কারণ বেশিরভাগ সময় বসের ফোন আসতে এবং কলকাতার অফিস সংক্রান্ত কি সব কাজ বেশ ভালো করেই গুলে খাইয়ে দিচ্ছেন। চা আওলা এলো। জাংকুক চা নিল। চা খাওয়া শেষ হতে না হতেই টিকিট চেকার এসে গেল। জাংকুক চা খেতে খেতে মোবাইলে টিকিটটা চেকারকে দেখালো। জাংকুক চেকারকে জিজ্ঞেস করলো, বাকি সব বার্থ কি খালি? চেকার বললেন, দুটো বার্থ খালি, শুধু সাইড বার্থ দুটোতে নাগপুরের থেকে রিজার্ভেশন আছে। জাংকুক মনে মনে ভাবলো, যাক, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাই থাকবে। জাংকুক অফিসের কাজে মুম্বাইয়ে এসেছিল, প্রায়শই আসতে হয় মুম্বাইয়ে। জাংকুক একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। দুর্গাপুরের বউ আর ছেলে মেয়েকে নিয়ে সংসার। ছেলে 12 ক্লাস পরীক্ষা দেবে। দেখতে দেখতে রাত 9:30 বেজে গেল। জাংকুক ডিনার করতে করতে ভাবছিল, বারংবার যদি এইভাবে মুম্বাই আসতে হয় তাহলে বাবু 12 ক্লাসের পর হোস্টেলে চলে গেলে তেকে মুম্বাই নিয়ে আসবো। ডিনারটা শেষ করে ওয়াশরুমে গিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিজের জায়গায় এসে আবারও বসলাম। বাইরেটা কালো অন্ধকার চাদরে ঢাকা। সহযাত্রীরা সকলেই শুয়ে পড়েছে, নাইট ল্যাম্প ছাড়া সব আলো নেবানো। জাংকুক কামরাটার দিকে চোখ বুলিয়ে মনে মনে ভাবলো, খুব তাড়াতাড়ি যেন পরিবেশটা উজ্জ্বল হয়ে গেল। নীলাভা লাইট ল্যাম্পটার কামরাকে দেখে মনে হচ্ছে একটা নাট্যমঞ্চ দর্শনের দৃশ্য উপস্থাপিত হতে চলেছে। জাংকুকের চোখেও ঘুম চলে এলো। জাংকুক কতক্ষণ ঘুমিয়েছে কে জানে। হঠাৎ হকারের খানা খানা ভেজ 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 খানা চিৎকারে ঘুম ভেঙে গেল। উঠে বসে জাংকুক দেখলো ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। হাত ঘড়িতে তখন 11:30। জাংকুক বুঝলো ভোসওয়ালা স্টেশন। ট্রেনটা যখন খুব আস্তে আস্তে চলতে শুরু করেছে, ঠিক তখনই একজন যাত্রী কম্পার্টমেন্টে উঠলো। জাংকুকের সামনে এসে পরিষ্কার বাংলায় বলল, এখানে বসতে পারি? অবশ্যই। জাংকুক উঠে বসলো। ভদ্রলোক বসতেই জাংকুকের চোখে পড়লো ওনার মাথায়, পায়ে ও হাতে ব্যান্ডেজ বাঁধা। জাংকুক এক নজর দেখে নিয়ে নিজের মোবাইল ঘাঁটতে লাগলো। জাংকুক আর চোখে দেখলো সামনের লোকটা ব্যান্ডেজ বাঁধা হাত দিয়ে মোবাইল ঘাঁটছে। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বোধ হয়, কিন্তু তার থেকে বেশি আশ্চর্য একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে যে টিকিট চেকার বলেছিল নাগপুর থেকে 2 জন আসবে, কিন্তু ভিজুয়াল থেকে কোনো যাত্রী ওঠার কথা তিনি তো বলেননি। হয়তো এটা তার পরের ডেভেলপমেন্টের ভেবে নিজের মোবাইলে আবার চোখ রাখলো। জাংকুক দেখলো তার খুব পরিচিত ক্লোজ ফ্রেন্ড তাকে হাই করেছে। তৎক্ষণাৎ জাংকুক রিপ্লাই করলো, হাই, তুই কোথায়? আমি ট্রেনে মুম্বাই থেকে ফিরছি। তুই কোথায় এখন? আমার কথা বলিস না, উত্তরাখণ্ডে একটা জায়গায় ট্রেকিং করতে এসে ফেসে গেছিলাম। আমি নাগপুরে ফিরছি ট্রেনে। ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই তো কোনোদিন রাত 11টার পরে চ্যাটিং করিস না। আজ কি হলো যে এত রাতে আমাকে হাই করছে? জাগ, তুই ঠিক আছিস তো? একদম ঠিক আছে, চিন্তা করিস না। তুই কেমন আছিস? আমি ভালো আছি। অপর পাশ থেকে উত্তর এলো, তা হঠাৎ এবার ট্রেনে? কি ইচ্ছে হলো, ভাবলাম ট্রেনে যায়। অপর পাশ থেকে উত্তর এলো, আমি নাগপুরে থাকতে তোকে নামিয়ে দিতাম। আমার বাড়ি একটা দিন কাটিয়ে যেতে পারতি। আচ্ছা, এবার তাই করব। তুই ভালোভাবে ফিরে আয়। অপর পাশ থেকে উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই। আচ্ছা, বাই। মানে একে অপরের খুব ভালো বন্ধু ছিল এরা। দীর্ঘ 25 বছর পর ফেসবুকের মাধ্যমে আবার পরিচয়। 2 বছর ধরে ভার্চুয়াল ফ্রেন্ডশিপ ভালোই জমে উঠেছে। জাংকুক আর জাংকুকের বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠে। জাংকুকের স্ত্রী, জাংকুক এবং তার বন্ধু একই পাড়ায় থাকত। জাংকুক আর জাংকুকের ফ্রেন্ড
একই ক্লাসে পড়তো এবং জাংকুকের স্ত্রী ছিল তাদের এক ক্লাস। জাংকুক যখন ক্লাস 10 পাস করলো তারপর জাংকুক ইঞ্জিনিয়ারিং পড়তে চেন্নাই গেলেও তের সঙ্গে সম্পর্কটা খুব ভালোভাবে তের সঙ্গে জাংকুকের বন্ধুত্ব গাঢ় হয়। জাংকুক যখন চাকরি নিয়ে দুর্গাপুরে ফিরে এলো তখন তের বাবা অবসর নিয়ে অঙ্গতপুরে বাড়ি করে সেটেল হয়েছে। জাংকুকের বন্ধু পড়াশোনায় মেধাবী ছাত্র ছিল। NRS মেডিকেল কলেজে থেকে MBS ও MDR পর সরকারি হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে নাম করেছিল। পরবর্তীকালে তে আর জাংকুক বিয়ে করে। তে আর জাংকুকের বিয়েতে জাংকুকের বন্ধু আসেনি। ঠিক তারপর থেকে জাংকুকের বন্ধু জাংকুকের সাথে ডিস্টেন্স রাখা শুরু করে। এর বিয়ের পর কথায় কথায় একদিন তে জাংকুককে বলেছিল যে জাংকুকের বন্ধুর নাকি তের প্রতি একটা দুর্বলতা ছিল। আস্তে আস্তে সম্পর্কটা কেটে গেলেও জাংকুকরা যখন দ্বিতীয়বার তার ফ্রেন্ডকে খুঁজে পায় তখন জাংকুক আর তে দুজনেই খুব খুশি হয়েছিল। এখন নাগপুরের কাছে কোনো একটা কালিয়াতে মেডিকেল ডিপার্টমেন্টে ডেপুটি জেনারেল ম্যানেজমেন্টের পোস্টে আছে জাংকুকের ফ্রেন্ড। ছোটবেলা থেকে NCC করতো, এখন ট্রেকিং নিয়ে মেতে উঠেছে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যায়। যাই হোক, জাংকুক মেসেঞ্জারে তার বন্ধুকে বাই বলার পর সামনের লোকটার দিকে তাকাতেই লোকটা হেসে উঠল। জাংকুক একটু অবাকই হলো। জাংকুক লোকটার আপাত মস্তক দেখে বুঝলো ভদ্র ঘরেরই লোক। তবে ভদ্রলোক মাথায় পায়ে হাতে ভালোই চোট পেয়েছে, কিন্তু জাংকুক মনে মনে ভাবছে কে এই ভদ্রলোক। সে চিনতে পারছে না। মুখে চাপা দাড়ি, মাথায় বেশিরভাগটাই ব্যান্ডেজে বাঁধা। তা খেয়াল করেনি, এমন ভাব করে জানলার বাইরে তাকিয়ে রইল। ঘড়িতে তখন রাত 12:25। কি মনে হলো জাংকুক এয়ার পিলোটা মাথায় রেখে বেড কভারটা আপাত মস্তক ঢেকে ঘুমাবার চেষ্টা করলো। মনে মনে ভাবছিল এর পরের বার অফিসের কাজে এলে আসার পথে নাগপুরে নেমে বন্ধুর সাথে একবার দেখা করবে। জাংকুক যেটুকু জানে, জাংকুকের ফ্রেন্ডের বউয়ের সাথে 7 বছরের আগে ডিভোর্স হয়ে গেছে। একমাত্র ছেলে জাংকুকের ফ্রেন্ডের কাছে আছে আপাতত মুসরিতে। সে একটা বোর্ডিং স্কুলে ক্লাস 9-এ পড়ে। ছেলেকে দেখার উদ্দেশ্যে দেরাদুন থেকে মুসরিতে যায় আর ফেরার পথে ট্রেকিং করে ফেরে। উত্তরাখণ্ডের কোনো না কোনো জায়গায় থাকে। জাংকুকের ঘুম ভাঙলো হকারের গরম চায়ে ডাকে। ঘড়িতে তখন ভোর 5টা। একজন কমলালেবু বলে এই ভোরে ফেরি করে ফিরছে। জাংকুক ট্রেন থেকে নেমে পায়চারি করে এসে আবার নিজের সিটে এসে বসলো। হঠাৎ মধ্যরাতের মাথায় ব্যান্ডেজ বাঁধা যাত্রীটির কথা মনে পড়ে গেল, কিন্তু তাকে দেখতে পেল না। হয়তো নাগপুরে নেমে গেছে। জাংকুক মনে মনে ভাবলো ভদ্রলোক কে ছিলেন, ওকে দেখে উনি হাসছিলেন বা কেন। জাংকুক নিজেই সিদ্ধান্ত নিল হয়তো পরিচয় করার খাতিরে, কিংবা হয়তো ট্রেনের নীলাভ লাইট রাতের আলোতে চেনা লোক ভেবে ভুল করে। নাগপুর থেকে সাইড বার দুটো নতুন যাত্রী এসে গেছেন। জাংকুক বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। সকাল 8টা নাগাদ ব্রেকফাস্ট আসতে ঘুম ভেঙে গেল জাংকুকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেড অমলেটটা শেষ করে একটা চা নিল জাংকুক। ঠিক তখনই ঠিক সামনের বসা যাত্রীটার ফোনে কারোর সাথে কথোপকথন বুঝলো উত্তরাখণ্ডে ভীষণ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। হঠাৎ মনে এলো জাংকুকের ফ্রেন্ডের কথা। নিজের মনে হেসে বলল জাংকুক, আরে গতকাল রাতেই তো ওর সাথে মেসেঞ্জারে চ্যাটিং হলো, ও নিশ্চয়ই নাগপুরে ফিরছে। জাংকুক বাইরের দিকে তাকালো, কিন্তু অদ্ভুত সুন্দর ধূসর সবুজ পাহাড়গুলো ছুটে ছুটে চলেছে সামনে, সবুজ ঘন সবুজ কিংবা কচি কলা পাতার মতো ক্যামাফ্লেজিং ধান ক্ষেতগুলো তাল মিলিয়ে এক মুহূর্তের জন্য দেখা দিয়ে পালিয়ে যাচ্ছে। জাংকুক মোবাইলে বেশ কিছু বাইরের দৃশ্য বন্দি করে ফেললো। বিলাসপুরে ট্রেনটা পৌঁছাতে কয়েক মিনিটের মধ্যে জাংকুক লাঞ্চ ডেলিভারি করে গেল। আধা ঘন্টা ওয়েট করে জাংকুক হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে লাঞ্চটা সেরে দিল। আর কয়েক ঘন্টা মাত্র, তারপরে পৌঁছে যাবে কলকাতা। জাংকুকের খুব ইচ্ছা হলো তের সাথে কথা বলতে। ফোনটা লাগাতে অপর পাশ থেকে তের কণ্ঠস্বর শুনে জাংকুক জিজ্ঞেস করলো, লাঞ্চ করেছো? তে বলল, একটু আগেই করলাম। তুমি করেছো? আমিও কিছুক্ষণ আগে করলাম। আর কতক্ষণ? এই তো এবার টাটানগর আসবে, তারপর তো হাওড়া। মোট 5.5-6 ঘন্টার মতো। জানো, রাতে হঠাৎ তোমার ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে হাই করেছে। হাই কটা নাগাদ বলো তো? এই 12:30 নাগাদ। এত রাতে কোনোদিনও মেসেজ করে না, তাই রিপ্লাই করবো কিনা ভাবছিলাম। 3বার হাই লেখার পর আমি রিপ্লাই করলাম। জিজ্ঞেস করলাম কেমন আছেন। উনি লিখলেন উত্তরাখণ্ডের কোথায় গিয়ে আটকে গিয়েছিলেন, রাস্তায় ধস নেমেছে। আমি বললাম সাবধানে ফিরে আসুন। উনি হা হা করে হেসে বাই করলেন, আমিও বাই করে দিলাম। আশ্চর্য ঘটনা তো, ঠিক এই সময় আমাকেও মেসেঞ্জারে হাই করেছিল। ও তাই, হয়তো আমাদের কথা মনে পড়ছিল, তাই দুজনকে একে একে মেসেজ পাঠিয়েছিলেন।
আচ্ছা বাবু কি করছে? ও অনলাইনে ক্লাস করছে। ঠিক আছে রাখলাম। আচ্ছা আচ্ছা রাখলাম। বিজয় গাড়ি নিয়ে 4টে নাগাদ বেরোবে, স্টেশনের ভেতরেই থাকবে, ফোনে যোগাযোগ করে নিও। জাঙ্কুক ফোন রেখে একটু গড়িয়ে নেবে বলে পা টান টান করে শুয়ে পড়ল। তুই যখন ঘুম ভাঙলো তখন ট্রেনটা টাটানগরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক উঠে বসে একটা চা আর সিঙ্গারা নিল, দেখলো পাশের যুবকটি নেমে গেছে। ট্রেনটা ছেড়ে দিতেই জাঙ্কুক আবারও ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ধুয়ে জায়গায় এসে হঠাৎ জাঙ্কুকের তার ফ্রেন্ডের কথা মনে হলো। জাঙ্কুক চিন্তা করে দেখলো যে অত রাতে তো জাঙ্কুককে কখনো তার ফ্রেন্ড মেসেজ পাঠায়নি এর আগে। জাঙ্কুক মনে মনে ভাবলো আর একবার দেখা যাক তো কি মেসেজ করেছিল। জাঙ্কুক মেসেজটায় চোখ রাখতেই চক্ষু ছানাবড়া হয়ে গেল। জাঙ্কুক আর তার ফ্রেন্ড দুজনে বাই বাই করার অনেক পরে আবারও জাঙ্কুককে তার ফ্রেন্ড মেসেজে লিখে, প্রিয় জাঙ্কুক, তোর সাথে দেখা করতে এসেছিলাম ট্রেনে। তুই বোধহয় চিনতে পারিসনি আমাকে। আমার মাথায় পায়ে দু হাতে ব্যান্ডেজ ছিল। আমি তোকে দেখে হাসলাম, তুই প্রতি উত্তরে জানলার দিকে মুখ ঘুরিয়ে নিলি। মনে হয় আমাকে দেখে চিনতে পারিসনি এবং তোর অস্বস্তি হচ্ছিল। তারপর আমি তোকে মোবাইল থেকে মেসেঞ্জারে হাই করলাম, তুইও উত্তর দিলি। তোকে বললাম আমি পাহাড়ে ধস নামার আটকে পড়েছি। আসলে আমার গাড়ির ওপর একটা বড় পাথর এসে পড়েছিল। গাড়ির ড্রাইভার আমি আর ছেলে ছিল, জানি না ওরা কোথায়। আমার যখন জ্ঞান ফিরলো দেখলাম অন্ধকারের ঘরে মেঝেতে পড়ে আছে। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি ওখান থেকে পালালাম, নাগপুরে মায়ের কাছে যাব বলে ট্রেনটা পেয়ে গেলাম। কামরার ভিতরে এসে তোকে দেখলাম। দীর্ঘ 25 বছর পর আমাদের দেখা হলো, কিন্তু সেটা আশ্চর্য রকম পরিস্থিতিতে। তুই আমাকে চিনতে পারলি না। কিছুক্ষণ পরে নিজের বাড়তে গিয়ে তুই ঘুমিয়ে পড়লি। আমি তারপর তোর ওয়াইফকে অনলাইনে দেখে হাই করলাম। একটা মেসেজের পর আমি ওকে বাই করলাম। নাগপুরে এলে আমি বিদায় নিলাম। তোরা ভালো থাকিস। জাঙ্কুক লেখাটা এক নিঃশ্বাসে পড়লো। খুব খারাপ লাগলো মনে হলো নিজের বন্ধুকে চিনতে পারলাম না। জাঙ্কুক এটাও ভাবলো ও কেন নিজের পরিচয় দিল না। জাঙ্কুক নানা রকম চিন্তায় পড়ে গেল। কতক্ষণ এই সব নিয়ে ভাবছিল কে জানে। এর মধ্যে ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকে গেল। বিজয়কে বলে দিয়েছিল বগি নাম্বার B3। জাঙ্কুককে নামতে দেখে কাছে এসে বিজয় ব্যাগগুলো নিল। দুজনেই হাঁটতে হাঁটতে গাড়ির সামনে এসে গেল। গাড়ি স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসে হাইওয়ে ধরলো। জাঙ্কুক চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো। বিজয় নবান্ন রেস্টুরেন্টের কাছে এসে গাড়িটা দাঁড় করালো। জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে এসে দুটো চন্দ্রি চায়ের অর্ডার দিল। চা খেয়ে আবার ওর যাত্রা শুরু করলো। রাত 11:30 বাড়ি পৌঁছলো। জাঙ্কুক স্নান করে বেরোতেই এ বলল, খাবার রেডি, ডাইনিং টেবিলে এসে বসো। জাঙ্কুক আর তে একসাথে ডিনার করলো। ডিনারের পর সমস্ত কাজ সেরে এরপর তারা দুজনেই তাদের নিজেদের ঘরে আসলো এবং ঘরে এসে জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে বিরক্তির সহিত একটু বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার বলো তো, তুমি এসে থেকে এত গম্ভীর হয়ে কি ভাবছো বলো তো, কি হয়েছে? বাবু কোথায়? ও আজ ঘুমিয়ে পড়েছে। তে বিছানায় এসে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলল, শরীর খারাপ লাগছে? বলল, জানো কাল রাতে ও আমার সাথে ট্রেনে একসাথে সফর করেছে। আমার সামনেই বসছিল। ওর মাথায় পায়ে ওর হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। ওর আর ওর ছেলে উত্তরাখণ্ডের কোনো এক জায়গা থেকে ফিরছিল। ওদের গাড়ির ওপর পাথর পড়ে চোট পেয়েছিল। ওকে হসপিটালে না কোথায় রেখেছিল। ওদের গাড়ির ওপর পাথর পড়ে চোট পেয়েছিল। ওকে হসপিটালে না কোথায় রেখেছিল। ও ওখান থেকে পালিয়ে কিভাবে ভুসওয়াল থেকে দুরন্ত ধরে নাগপুরে যাবে বলে। তে সমস্ত কথা শুনে ঠান্ডা গলায় বলল, তুমি ঘুমো, এ বিষয়ে কালকে সকালে কথা হবে। জাঙ্কুক আশ্চর্য হয়ে বলল, মানে? তে বললাম তো সকালে কথা হবে। কি ব্যাপার বলো তো, তুমি কিছু লুকাচ্ছ, বলো তো কি হয়েছে? তুমি কি করে জানলে যে তোমার সাথে ও সফর করেছিল? তোমার সাথে কি কোনো কথা হয়েছিল? না, সামনে বসে আমার সাথে কথা বলছিল, চ্যাটিং করছিল। ও আমাকে চিনতে পেরেছিল, কিন্তু আমি ওকে চিনতে পারিনি। আমার ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে তুমি কি করে জানলে উনি তোমার ফ্রেন্ড? আরে ও নাগপুরে নেমে যাওয়ার আগে আমাকে আরও মেসেজ করে গেছে। আমি অনেক পরে সেগুলো পড়ে জানলাম। 1 মিনিট দাঁড়াও, তোমাকে দেখা। জাঙ্কুক ফোনটা নিয়ে তেকে দেখাতে গিয়ে অবাক হয়ে গেল। জাঙ্কুকের মুখটা হা হয়ে গেল। চোখ বড় করে সোমবারের দিকে তাকাতেই তে মোবাইলটা নিজের হাতে নিয়ে দেখলো শেষ মেসেজটা 13 অক্টোবর লেখা আছে, শুভ অষ্টমী। আর কোনো মেসেজ নেই তারপর। জাঙ্কুক বলল, অথচ কাল রাতে আমরা চ্যাটিং করেছি, তুমিও তো বললে চ্যাটিং করতে। শান্ত গলায় বলল, তোমার ফ্রেন্ড মারা গেছে। আজ সন্ধ্যায় টিভি খুলতে নিউজে বড় বড় করে হেডিং এ ভেসে উঠেছিল, নাগপুরের বিখ্যাত শল্য চিকিৎসক উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে নিহত। আমিও তখন তোমার মতন মোবাইল নিয়ে গত রাতে মেসেজটা পড়তে গিয়ে দেখলাম সেখানে কোনো মেসেজই নেই।
এমনকি আমার লেখা মেসেজগুলো উধাও। আমি প্রথমে ভেবেছিলাম বিষয়টা তোমাকে জানাবো, কিন্তু পরে ভাবলাম তুমি বাড়িতে এলে বরং জানাবো। তে টিভিটা অন করো প্লিজ। তে টিভিটা অন করতে বিজ্ঞাপনে এলো। 2 মিনিটের পর ভেসে উঠল ব্রেকিং নিউজে নাগপুরে বিখ্যাত শল্য চিকিৎসক উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে পথ দুর্ঘটনায় নিহত। ছবিটি আরও দেখাচ্ছে তার ছেলে বডি নিয়ে আসে। একটি পাথর তাদের গাড়ির উপরে এসে পড়ে এবং ড্রাইভার ঘটনাস্থলে মারা যায়। ছেলে গাড়ির পেছনে সিটে থাকার জন্য আশ্চর্যজনকভাবে স্বল্প আঘাত পান, কিন্তু প্রায় অক্ষতভাবে বেঁচে যায়। তে বলল, আর নয়, আমি টিভি বন্ধ করলাম।